কিছু গল্প আছে যেগুলো সময় যত গড়ায় ততই যেন প্রাসঙ্গিক হয়ে ওঠে। নাবিক সিন্দাবাদের ষষ্ঠ সমুদ্রযাত্রার গল্পটা ঠিক সেরকমই একটা গল্প। মানে প্রতিকূলতার সামনে মানুষের ইচ্ছা শক্তি যে কতটা শক্তিশালী হতে পারে তার এক অসাধারণ উদাহরণ এটা। তো চলুন আজ আমরা এই অবিশ্বাস্য যাত্রার গভীরে ডুব দিই। পঞ্চম সমুদ্র যাত্রাটা ছিল বেশ ভয়ঙ্কর। ওখান থেকে ফিরে আসার পর সিন্দুবাদ তখন ধন সম্পদের টইটুম্বুর। বাগদাদে ফিরে এসে তিনি মনে মনে একেবারে পণ করে ফেলেছিলেন যে আর না, এই উত্তাল সমুদ্রের দিকে তিনি আর জীবনেও ফিরে তাকাবেন না। কিন্তু প্রতিজ্ঞা তো করলেন, কিন্তু রাখতে পারলেন কি? আসলে এত আরাম, এত বিলাসিতা কোনো কিছুই তার ভেতরের অস্থির মনটাকে শান্ত করতে পারছিল না। ওই যে অজানার প্রতি টান, নতুন দেশ দেখার লোভ, সেই টানই তাকে আবার সমুদ্রের দিকে টেনে নিয়ে গেল। একবার ভাবুন তো ব্যাপারটা, বাগদাদের ওই আরামের জীবন, নিশ্চিত একটা ভবিষ্যৎ, সবকিছু পেছনে ফেলে তিনি আবার সেই অনিশ্চয়তার দিকেই পা বাড়ালেন। আসলে তার ভেতরের এই টানাপোড়েনটাই, এই মানসিক দ্বন্দ্বটাই তাকে আবার জাহাজের পাল তুলে সমুদ্রে ভাসতে বাধ্য করেছিল। তো এবারে যাত্রাটা কিন্তু শুরু হয়েছিল বেশ ভালোভাবেই। শান্ত সমুদ্র, বাতাসও ছিল অনুকূলে, সবকিছু ঠিকঠাক। কিন্তু হঠাৎ করেই ভাগ্য যেন পাশা পাল্টে দিল। জাহাজটা পথ হারিয়ে ফেলল আর গিয়ে পড়ল এমন এক জায়গায় যা নাবিকদের জন্য ছিল একটা দুঃস্বপ্নের চেয়েও বেশি কিছু। জাহাজের ক্যাপ্টেন যখন প্রায় চিৎকার করে বলে উঠলেন, আমরা এমন এক জায়গায় এসে পড়েছি যেখান থেকে কেউ ফেরে না, তখন একবার ভাবুন তো জাহাজের বাকিদের অবস্থা। সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা বুঝে গিয়েছিল সবকিছু তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তারা এগোচ্ছে এক নিশ্চিত ধ্বংসের দিকে। আর শেষ পর্যন্ত সেটাই হলো। জাহাজটা গিয়ে সজোরে আছড়ে পড়ল এক ভয়াল পাথরে উপকূলে। জায়গাটা, ওটাকে উপকূল না বলে নাবিকদের সমাধিক্ষেত্র বলাই ভালো। চারিদিকে শুধু ভাঙা জাহাজের কঙ্কাল আর মরা মানুষের হাড়গোড়। মানে দেখলেই বোঝা যায় এখান থেকে বেঁচে ফেরাটা প্রায় অসম্ভব। জাহাজ তো গেল। দ্বীপে আটকা পড়ার পর তাদের অবস্থা আরও খারাপ হতে শুরু করলো। খাবার প্রায় শেষ, পালানোর কোনো রাস্তাও নেই। যেটুকু আশা ছিল সেটাও ধীরে ধীরে হতাশায় ঢেকে যাচ্ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সিন্দুবাদকে নিজের চোখের সামনে তার সঙ্গীদের একজন একজন করে মারা যেতে দেখতে হচ্ছিল। একবার কল্পনা করুন তো সেই দৃশ্যটা। যখন মৃত্যু এত কাছে চলে আসে তখন টিকে থাকার লড়াইটাই কিন্তু একমাত্র সত্যি হয়ে দাঁড়ায়। একটা সময় এসে সিন্দাবাদ নিজেও প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন। তার মনে হচ্ছিল, ব্যাস এখানেই হয়তো আমার সব যাত্রার শেষ। মনের ভেতর তখন এমনই এক গভীর হতাশা, যখন আশার আলোটা বলতে গেলে প্রায় নিভেই গেছে। কিন্তু সবাই যখন নিয়তির উপর সব ছেড়ে দিয়েছে, ঠিক সেই মুহূর্তে সিন্দাবাদের ভেতরে কিছু একটা ঘটে গেল। তিনি হাল ছাড়লেন না, বরং নতুন করে তার চারপাশটা খুঁটিয়ে দেখতে শুরু করলেন। হতাশার জায়গাটা হঠাৎই দখল করে নিল তার বুদ্ধি আর বেঁচে থাকার এক তীব্র জেদ। আর ঠিক এখানে গল্পটা একটা জবরদস্ত মোড় নেয়। আচ্ছা, আবেগের বদলে যখন যুক্তি দিয়ে ভাবা যায় তখন কি সত্যি পরিস্থিতি পাল্টানো সম্ভব? সিন্দবাদের ক্ষেত্রে কিন্তু একদম তাই হয়েছিল। তিনি কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকেননি, বরং মাথা ঠান্ডা করে ধাপে ধাপে একটা প্ল্যান বানালেন। প্রথমে কি দেখলেন একটা নদী পাহাড়ের ভেতরের এক অন্ধকার গুহায় ঢুকে যাচ্ছে। তারপর কি ভাবলেন এই নদীর তো কোথাও না কোথাও একটা শেষ আছে। আর তারপর জাহাজের ভাঙা কাঠকুটো দিয়ে বানিয়ে ফেললেন ছোট্ট একটা ভেলা। নিজের বুদ্ধি দিয়ে বানানো এই প্ল্যানটাই ছিল তার ঘুরে দাঁড়ানোর আসল চাবিকাঠি। তো প্ল্যান তো হলো, এবার শুরু হলো তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। একা ছোট্ট একটা ভেলায় ভেসে তিনি ঢুকে পড়লেন সেই মিশমিশে কালো গুহার ভেতরে, যার অন্য প্রান্তে কি অপেক্ষা করছে, জীবন নাকি মৃত্যু, তা তিনি নিজেও জানতেন না। গুহার ভেতরে শুধুই নিকষ কালো অন্ধকার, এতটাই অন্ধকার যে নিজের চোখের সামনে আনা হাতটাও দেখা যায় না। সময়, দিক সবকিছু যেন ধীরে ধীরে সেই অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছিল। শুধু অন্ধকারই নয়, সঙ্গে ছিল গুহার নিচু ছাদ, যা থেকে থেকে মাথায় বাড়ি মারছিল। আর ছিল একটা কান পাতা ভুতুড়ে নীরবতা। ভাবুন তো সেই পরিবেশটা, যে কোনো মানুষের মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। কত দিন, কত সপ্তাহ কেটে গেল তার কোনো হিসাব নেই। সময়ের জ্ঞানটাই হারিয়ে গিয়েছিল। সিন্দাবাদ মাঝে মাঝেই জ্ঞান হারাচ্ছিলেন, আবার জ্ঞান ফিল্ডে দেখছিলেন তিনি ভেসে চলেছেন। এ যেন এক জীবন মৃত্যুর মাঝামাঝি ঝুলে থাকা অবস্থা। আর ঠিক যখন মনে হচ্ছিল যে আর হয়তো সম্ভব না, সব শেষ, ঠিক তখনই অনেক সময় পর তিনি দূরে একটা আলোর বিন্দু দেখতে পেলেন। এক চিলতে আলো। ওই আলোটাই ছিল
তার নতুন জীবনের ইশারা। সেই অন্ধকার থেকে বেরিয়ে তিনি এসে পৌঁছালেন এক অপূর্ব সুন্দর দেশে। সেখানকার মানুষজন তাকে দেখতে পেয়ে উদ্ধার করল, নিয়ে গেল তাদের রাজার কাছে। আর রাজা তো সিন্দবাদের এই অবিশ্বাস্য কাহিনী শুনে একেবারে মুগ্ধ। রাজা শুধু তার সাহসের প্রশংসাই করলেন না, বরং তাকে অনেক উপহার দিয়ে দেশে ফেরার ব্যবস্থাও করে দিলেন। কিন্তু সিন্দবাদ এবার শুধু ধন সম্পদ নিয়ে ফেরেননি, তিনি ফিরেছিলেন এক গভীর জীবনবোধ নিয়ে। এই যাত্রাপথটা তাকে পুরোপুরি বদলে দিয়েছিল। তারই রূপান্তরটা সত্যি অসাধারণ। তো সিন্দাবাদের এই পুরো যাত্রা থেকে আমরা কি শিখতে পারি? আসলে অনেক কিছুই শেখার আছে। তবে সবচেয়ে বড় শিক্ষাটা হলো, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, একেবারে শেষ মুহূর্তেও হাল ছেড়ে দেওয়া যাবে না। নিজের বুদ্ধি আর সাহসের ওপর বিশ্বাস রাখলে যে কোনো বিপদ থেকেই বেরিয়ে আসা সম্ভব। সিন্দাবাদ তো একটা সত্যিকারের নদী খুঁজে পেয়েছিলেন তার অন্ধকার গুহা থেকে বেরোনোর জন্য। কিন্তু একবার ভেবে দেখলে আমাদের সবার জীবনেই তো এমন অন্ধকার, কঠিন সময় আসে, তাই না? তখন আমাদের ভেতরের কোন শক্তিটা, কোন বুদ্ধিটা বা কোন পরিকল্পনাটা সেই আশার নদী হয়ে আমাদের পথ দেখাতে পারে? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।